একটা পরিপাটি বাড়ি মানে হচ্ছে মনের শান্তি, মনের সুখ। তাই যত ব্যস্ততাই থাকুক না কেন, আমি কিন্তু আমার বাড়িকে পরিপাটি সুন্দর করে গুছিয়ে রাখতে ভালোবাসি। আজ সকাল থেকেই আমি ভীষণ ব্যস্ত হয়ে পড়লাম। তো আমার ব্যস্ততম সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি বন্ধুরা তোমাদের ভালোই লাগবে। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। কাল রাতে চা খাওয়ার লোক বাড়ি চলে এসছে। তো সে মানে দুই একদিন যা আছে এখানে সুযোগ একটু পেয়েছে তো এসছে। তো ভাবলাম যে তোমাদের সাথে আমি মানে ভিডিও করবো, যে দেখাবো কখন এসছে। তো একটু রাতেই এসছে। তো আমার না রাগ হয়ে গেছে, সেই জন্য আমি আর দেখাইনি, ক্যামেরা আর অন করিনি। রাগটা অবশ্য তোমাদের ওপরে হয়নি, রাগ হয়েছে এই চা খাওয়ার লোকটার ওপরে। আমার ভীষণভাবে রাগ হয়ে গেছে। কাল সে কী করেছে জানো তো, ডাক্তার দেখিয়েছে, চোখের ডাক্তার। তবে দিশাতেই দেখাবে বলেছিল, এই ব্যারাকপুরে দিশাতে দেখাতে পারেনি, এখানে অ্যাপয়েন্টমেন্ট পায়নি। তো শেওড়াফুলিতে যে দিশা আছে ওখানে ও দেখিয়েছে, আর ও যেখানে আছে ওখান থেকে শেওড়াফুলিটা একটু কাছেও হয়। তো প্রথমে কিন্তু আমারই যাওয়ার কথা ছিল, বলেছিল তুমি ওদিক থেকে আসবে আর ও ওদিক থেকে যাবে, তারপরে একসাথে বাড়ি চলে আসবো। তারপরে আবার নিজেই বললো যে থাক, তোমাকে গরমের মধ্যে কষ্ট করতে হবে না, আমি দেখিয়ে দেবো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি দেখিয়ে দিও। কিন্তু প্রথমে আমার যাওয়ার খুব ইচ্ছেও ছিল, তো আমাকে কনভিন্স করলো। তো আমি বললাম ঠিক আছে, আমি আর যাইনি, তো ও আসবে। দুপুর 1:30টার সময় অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো ওখানে দেখিয়েছে। জানো সেই মানুষ, মানে কি বলবো, আমার এত রাগ হয়ে গেছে। সে রাত 9:30টার সময় বাড়ি এসছে। তারপরে আমি মানে বারবার ফোন করছি, সে আমাকে বলছে যে ও নৈহাটে যে বড় মা আছে ওখানে গিয়েছে। তো আমার রাগ হয়ে গেছে এই কারণে যে বড় মার কাছে তুমি গিয়েছো, তাহলে আমি যদি যেতাম একসাথে তো দুজনে মিলে যেতে পারতাম, বলো, বিকেলবেলা অন্তত দেখে আসতাম। আমি বিয়ের আগে জানো তো নৈহাটির বড় মাকে দেখেছি। যাই হোক, ওটা শুনে না আমার খুব মানে রাগ হয়ে গেছে। ওর বন্ধুদের সাথে নাকি ওই বড় মার ওখানে অনেকক্ষণ ছিল। তো এই কারণে আমি রাগ করেছি ভীষণভাবে ওর ওপরে। এসি পরে আমি একটুও ক্যামেরা অন করিনি, কারণ হচ্ছে আমাকে না নিয়ে কেন গেছে, সেটা হলো দ্বিতীয় কথা। আর প্রথম কথা হলো যে সে ওখানে যে যাবে এটা আমাকে বলেইনি। তো আমার এ কারণে ভীষণ রাগ হয়েছে। আমি রাতে বলেছি তুমি কি খাবে, তখন বলছে হ্যাঁ কেন খাবো না। তারপরে খেতে দিয়েছে। যদি বলতো না যে আমি খাবো না, আমিও খেতাম না, আমি গিয়ে চুপচাপ গিয়ে না শুয়ে পড়তাম। মানে এত আমার রাগ হয়েছিল যে তুমি আমাকে কেন বলোনি। আর বন্ধুরা, তোমরা কারা কারা বড় মাকে দেখেছো, নৈহাটির বড় মা? খুব ভিড় হয়। আমার হাজব্যান্ডের কিন্তু খুব শখ একবার পুজো দেওয়ার, কিন্তু সকালবেলার দিকে শুনেছি এত ভিড়। তো কোনো একবার দেওয়ার কিন্তু আমার ইচ্ছে আছে, বা ওখানে আমার যাওয়ারও ইচ্ছে আছে। দেখা যাক, সবাই তো যায় না, দেখতে পাই মোবাইলে, দেখে দেখে কিন্তু আরও বেশি ইচ্ছেটা হয়ে গেছে। আর বিয়ের আগে যখন আমি দেখেছিলাম তখন কিন্তু বড় মার এত নাম ছিল না। আর এই ইউটিউব ফেসবুক থেকেই কিন্তু মানে আরও অনেক বেশি লোকের কাছে পৌঁছে গেছে। সোশ্যাল মিডিয়া মানেই যে খারাপ তা কিন্তু নয়, সোশ্যাল মিডিয়া মানে অনেক কিছু জানা, তাই না বন্ধুরা? আর এই দেখো, এই ঘরের এসছি আমি এই জানলাগুলো পরিষ্কার করতে। তো সকালবেলা থেকেই টার্গেট নিয়েছি এটা আগে করব। তো সকাল সকাল তাকে চা খাইয়ে দিয়ে কিন্তু আমি শান্ত করে দিয়ে তারপরে এসছি, না হলে আমাকে একদম এত তাড়া দিতে থাকবে। আর সে যেন কী কুটকাট কাজ করতে, জানো তো। আমি যে তুমি করো আগে, এই ঘরটা আমি পরিষ্কার করি। তো একটা একটা করেই আমি করি, বেশি করে তো করা যায় না, আর একটু কষ্ট এটার ভেতরে যাওয়া। তাও যেতেই হয়, দিন 10-15 পর একবার কিন্তু আমি করি। স্বপ্না আমাকে বলেছে যে দিদি তোমার ভিডিওতে কিন্তু একদম লাইক পড়ছে না, তুমি সবাইকে বলো। তো জানো তো স্বপ্না, আমি সবাইকে অনেকবার আগেও বলেছি, আমি তোমাদের সবাইকে ভীষণ ভালোবাসি। তাই তোমরা যারা যারা আমাকে ভালোবাসো, প্লিজ তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে তোমরা একটা লাইক আমাকে দিও। অন্তত আমার ভালোবাসার মানুষদের কাছ থেকে এটা আমি পেতে পারি। আর তোমাদের একটা লাইকে কিন্তু আমি সত্যি বলছি ভিডিও বানানোর যে উৎসাহ সেটা পাই। আর তোমরা একদমই লাইক দিচ্ছ না, আস্তে আস্তে কিন্তু আমি একদমই কি বলবো, ভিডিও যে বানানোর উৎসাহটা কিন্তু আমি হারিয়ে ফেলছি। তাই ভালোবাসার মানুষদের কাছে আমার এটাই রিকোয়েস্ট, ভিডিও দেখার শুরুতেই একটা তোমরা আমাকে লাইক দিও। যেমনভাবে আমাকে মিষ্টি মিষ্টি কমেন্টস করো, সেভাবে যদি একটা লাইকও দাও, আমি কিন্তু তোমাদের সামনে অনেক দিন থাকতে পারবো। তো আমার তোমাদের কাছে রিকোয়েস্ট। আর বারবার বলতেও আমার খারাপ লাগে, কারণ তোমাদের সাথে এটা তো আমার জোর করার জায়গা না, এটা ভালোবাসার জায়গা। তাই প্লিজ তোমরা আমাকে এই ভালোবাসাটুকু দিও। আর কয়েকদিন মেয়ের কথা বলি না, তো মেয়ে তো ওখানে মোটামুটি ভালোই আছে। মেয়ের কিন্তু এখন ফাইনাল এক্সাম শুরু হয়েছে সেকেন্ড ইয়ারের, আর এই পরীক্ষা এখন চলবে পরপর। আর তারপরে মানে লাস্টের দিকে হবে হচ্ছে ওর যে প্র্যাকটিক্যাল এক্সামগুলো আছে সেই এক্সাম। তো প্র্যাকটিক্যাল এক্সামের জন্য ওকে অনেক দিন থাকতে হবে।
মানে মেয়ে বলছে দেখবে যে প্র্যাকটিক্যাল পরীক্ষার আগে যদি ওই সমস্ত মানে যেগুলো হচ্ছে মেন পরীক্ষা ওগুলো হয়ে গেলে আর থাকতে কিন্তু একদমই ভালো লাগে না। তো মেয়ে বলছে আমার একদম বাড়ি যাওয়ার জন্য মনটা পাগল হয়ে গেছে, এই প্র্যাকটিক্যাল পরীক্ষা কবে শেষ হবে। তবে মেয়ের কিন্তু টিকিট কাটা হয়ে গেছে, মেয়ে প্লেনেই আসবে। আর এই দেখো ওর বাবা খুটুর খুটুর কিন্তু কাজ শুরু করে দিচ্ছে, ওখান দিয়ে জল দিয়ে নিজে নিজেই ধুয়ে দিচ্ছে। হেনা আসতে একটু দেরি আছে, আর হেনাকে দিয়ে রোজ ধোয়াই না, একদিনই সপ্তাহে বৃহস্পতিবার করে ধুতে বলি। আর যেদিন ঝড় বৃষ্টি হয় সেদিন ওকে বলি তুমি ধুয়ে দাও, মানে ঝাড়ু দিয়ে তারপরে ধুয়ে দাও। আর মেয়েকে আনতে যদি আমি যাই তো তোমাদের সাথে শেয়ার করব। আর মেয়ে জানো তো কী বলছে, যে মামাম তোমাকে আসতে হবে না, আমি দমদম থেকে নিজেই কিন্তু চলে আসতে পারবো। আমি বললাম কী করে আসবি, তোর ফ্লাইট তো মানে আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে, তারপরে এসে তুই ট্রেনে উঠতে পারবি? বলছে হ্যাঁ হ্যাঁ আমি শিখে যাব, আমি অত দূর থেকে যদি আসতে পারি আর বাড়ির কাছে এসে পারবো না, পারবো, আর নাহলে একটা ওলা বুক করে চলে আসবো। মানে কি স্মার্ট হয়ে গেছে এখন জানো, যে মেয়ে আমার বাড়ি থেকে আমাদের যে মায়ের মন্দির এই অবধি আগে যেত না, একটা কিছু কিনতে বললে না আমি যাব না তুমি যাও, আমার লজ্জা লাগে দোকানে যেতে, সেই মেয়ে এখন বলছে যে ওখান থেকেও চলে আসবে। যাই হোক কী হয় তোমাদেরকে দেখাবো। আর আমি বলেছি ওখান থেকে যখন আসবে একটুখানি কিন্তু ভিডিও ক্লিপ নিবি, আমি দেখাবো আন্টিদেরকে। মেয়ে বলেছে আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে আবার মনে করিয়ে দেবে। আর তোমরা সবাই জানো আমার মেয়ে কিন্তু ভীষণই লাজুক, জানি না কতটা ভিডিও তুলবে কি না, আমিও তবে বলবো ওকে যে একটুখানি তুলিস, মানে আবার পরে ভালোভাবে মনে করিয়ে দেবো। আর এই যে এই সবজিটা খেতে আমি ভীষণ ভালোবাসি, এই ধনেপাতা দিলে মনে যেন একদম পারফেক্ট হলো। তোমরা কারা কারা কুমড়ো সবজি ভালোবাসো আমার মতন? আমি জানি কেউ ভালোবাসে না, মানে খুব কম লোক। এখন হেনা এসছে, হেনা কিন্তু নিচে কাজ করছে, আর আমি দৌড়ে এসে আগে আটা যে মেখে রেখেছিলাম, সবজিও করে রেখেছিলাম, রুটিটা বানাচ্ছি, ওর বাবাকে দেবো, তারপর একটু বাইরে বেরোবো। ওর বাবাকে যদি খাইয়ে না নিয়ে যাই না বাইরে, তাহলে কী করবে বলো তো, সকাল 11টা বেজে যাবে খেতে খেতে। সে এত দেরি করে টাইমে একটুও কিন্তু আমার কথা শোনে না। তা বললাম যে না আগে তুমি মানে তোমাকে রুটি বানিয়ে তুমি খাও, তারপরে যাবো। আর আমি একটু নিচে আমার কাজও আছে, হেনা আছে সেই জন্য আমি যাবো, আর একটু কাজও আছে। সাথী আমাকে কমেন্টস করেছে যে আমার ভিডিও প্রত্যেক দিন দেখে, ওর ভালো লাগে আমার ভিডিও দেখতে। আর ও জানো তো ওয়েস্ট বেঙ্গল পুলিশে আছে, আর ওর হাজব্যান্ডও কিন্তু তাই, মানে সেম জব করে। তো সত্যিও ভীষণ মানে ব্যস্ত থাকে। ও আমাকে লিখেছে যে আমি রোজ মানে তোমাকে কমেন্টস করতে সময় পাই না, কিন্তু ভিডিওটা দেখি। আর ওর একটা ছেলে আছে, তো তোমার ছেলের জন্য আমার অনেক ভালোবাসা আর আশীর্বাদ রইল। আর সাথে সত্যিই তুমি ভীষণই ব্যস্ত, সেই সময়ের ফাঁকেও যে আমার ভিডিও দেখো। আর বন্ধুরা এখানে একটা গোসাপ ছিল, তো আমাকে হেনা বললো, আমি তাড়াতাড়ি করে যেই ক্যামেরা দেখালাম পালিয়ে গেল। যাই হোক সাথী, তুমি যে সত্যি সময় বার করে আমার ভিডিও দেখো এর জন্য আমার ভীষণ ভালো লাগলো। আর অনেক ভালোবাসা তোমাকে, তুমি সময় পেলে অবশ্যই আমাকে কমেন্টস করো, আমার ভিডিও দেখো, কারণ তোমরা না থাকলে আমরা কিন্তু একদমই সেভ নয়। যেরকম আমার হাজব্যান্ডের জব, এরা না থাকলে আমরাও সেভ নই, তাই না? আর তোমার কোথায় বাড়ি, কোথায় পোস্টিং, পারলে সম্ভব যদি হয় আমাকে কিন্তু জানিও। অনেক ভালোবাসা রইল তোমার জন্য। আর তুমি সময় পেলে কিন্তু আবারও বলছি আমাকে কমেন্টস করো। নিচে থেকে খুব ভালোভাবে শাক ধুয়ে এনেছি, আবার হেনা কিন্তু কাজ করে চলেও গেছে। সকালের খাবার খাওয়া হয়ে গেল, রুটি কুমড়ো সবজি আর ছানা দিয়ে খেলাম দেখতে পেলে। এবার দুজনে মিলে একটু যাবো বাজারে, আর টুকটাক কি কাজকর্ম আছে সেগুলো করি, এসে রান্না করবো। আর এখন ঘড়ির কাঁটাতে কটা বাজে, 9:45 বাজে, মানে 9:45 মধ্যে সকালের মোটামুটি কাজগুলো গুছিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, যদি পারি তো তোমাদের সাথে দেখাবো, নাহলে এসে কি করছি সেটা শেয়ার করবো। আজ কিন্তু সংসারের সমস্ত কাজ খুব সকাল সকাল, মানে 9:45 মধ্যে দেখেছো একদম আমাদের সকালের জলখাবার খাওয়াও হয়ে গেছে, তারপরে কিন্তু বেরোচ্ছি। আমি বলছিলাম যে আমি যাব না, কিন্তু নিয়ে যাবেই আমাকে, তুমি চলো। তুমি কি মাছ খাবে, ঘরে মাছ নেই একদমই, তো সেই জন্যই কিন্তু দেখো মাছের দোকানে আগে এসেছি। সবজি কিন্তু আছে ঘরে অনেক, ওর বাবাই আগের দিন এনে দিয়ে গেছে, একা তো আর কত আর খাবো। যাই হোক নিয়ে নিয়েছি মাছ, খুব বেশি মাছ নেইনি, বেশি দিন মাছ রাখলে ফ্রিজে আমি দেখছি একদমই খেতে পাচ্ছি না, কি যেন কেন ভালোই লাগছে না। আগে তাও একটু ভালো লাগতো, এখন কিন্তু খেয়াল করে দেখেছি মানে একদমই ভালো লাগছে না। যাই হোক বাজার করা হয়ে গেছে, খুব বেশি কিছু নিই, তো বাড়ি চলো দেখাবো তোমাদেরকে। আর মেয়ের স্কুলের সামনে কিন্তু এটা, আর এখন হচ্ছে স্কুল টাইম, ওই মানে 9:50 স্কুল হয় না, ঢুকে গেছে, বা কেউ কেউ লেটে আসে। আবার ছোটোদের স্কুল এই সময় ছুটি হয়, অনেকগুলো ক্লাস আছে, একদম প্রি প্রাইমারি থেকে কিন্তু 12 অবধি স্কুল। তো এই রাস্তাটা দেখলে না আমার ভীষণ মানে আমার মেয়েকে মিস করি।
15 বছরের রাস্তা, মানে 15 বছর এখান দিয়ে যাতায়াত করেছি। আর এই বিল্ডার্স থেকে কিন্তু আমরা জানো তো আমাদের যে বাড়ির তৈরি ইট বালি সিমেন্ট সমস্ত নিয়েছি, তো সেখানেই ঢুকছি, একটুখানি বালি নিতে এসেছি। আর্টিফিশিয়াল যে ট্রিগুলো নিয়ে না, সেই জন্য কিন্তু একটু বালি দরকার হয়, বালি হলে ভালো হয়। তো মনে পড়েছে, ওর বাবাকে বললাম যে নিয়ে রেখে দিই। তো ওর বাবা বললো যে ঠিক আছে চলো, তাহলে যখন বাজারে যাচ্ছি একটা পলিথিন নিয়েও এসছি আসার সময়। তো ওই দাদাকে বলেছে, ওই দাদাই কিন্তু দিয়ে দিচ্ছে, মানে এখানকার এক দাদা। আর এই সমস্ত মিস্ত্রিরা কিন্তু আমাদের বাড়িতেই যেত, তো আমাকে যেখানেই দেখে কিন্তু বৌদি বলে ডাকে। যাই হোক, নিয়ে চলেও আসলাম বাড়িতে। ওই যে ডান হাতে বালি তো রেখে দিলাম, যে হ্যাঁ রেখে দাও, কারণ ওই বালিটা পরে কাজে লাগবে, যখন হয়তো দরকার হয় না তখন আমি একা আনতে যাব অতটা দূরে, তো সেই জন্যই কিন্তু আমি এনে রেখে দিলাম। আর চলো বন্ধুরা, কী মাছ এনেছি, মেছো তো, তবে আমি ইদানিং খেয়াল করছি একটু কম মাছই কিন্তু পছন্দ করছি। আর হেনার বুদ্ধি দেখেছো, যদি কুকুরে জলে মুখ দিয়ে দেয়, ওকে বলেছিলাম বালতি একটা ভরে রেখো। অবশ্য ওকে বলতে হয় না, যখনই শুনে যাই বাজারে যাব তখনই কিন্তু ও একটা কী করে বলো তো, কিছু একটা বালতি হোক বা গামলা হোক, টাবের মধ্যে ও জল কিন্তু কালেক্ট করে রেখে দেয়। এই দেখো একটা কাতলা মাছ গোটা, সেটা আমার হাজব্যান্ড নিয়েছে। আর এখানে আছে বেলে মাছ। বেলে মাছ আমি খেতে ভীষণ ভালোবাসি। আর বন্ধুরা, তোমাদেরকে বলি যে আমার হাজব্যান্ডকে তো মানে ডক্টর দেখিয়েছে, ডক্টর কি বলেছে, এখানে ডক্টর বলেছিল চোখে জল জমেছে, আর হচ্ছে ওই একটা কোনো শিরা ফুলে গেছে। তো ওখানে ডক্টর কিন্তু বলছে যে না, কোনো শিরা ফোলেনি, চোখে হচ্ছে জল জমেছে। তো চোখে জল জমেছে মানে এবার ওই জলটাকে মেডিসিনের দ্বারা কমানো হবে। তো মেডিসিন দিয়েছে, বললো মেডিসিন খেতে হবে, আবার 1.5 মাস পর কিন্তু চেক আপ করতে হবে। তো যাই হোক, এখনও মেডিসিন খাক কদিন। আর এমনি বলেছে চোখটা নাকি ব্লাইন্ড হবে না। তবে আমার হাজব্যান্ড না, আমি জানি না ওখানে ঠিকঠাক করে বলেছিল কি না, কী বলেছিল, আমি সামনে থাকলে তোমাদের পরিষ্কার করে বলতে পারতাম। ওকে আমি জিজ্ঞাসা করলে ও অতটা বেশি আমাকে কিন্তু বলছে না ঠিকঠাক গুরুত্ব দিয়ে। ও বলছে যে না, বলেছে ভয়ের কোনো কারণ নেই, ওই চোখে জল জমেছে, চোখ আপনার কখনো অন্ধ হয়ে যাবে না, আপনি মানতে হবে আপনাকে, মানে রিচ খাবারও খেতে কিন্তু বারণ করেছে ডক্টর। আর তার সাথে সাথে বলেছে প্রচুর শাক সবজি ফল এইসব কিন্তু খাবেন, আর মেডিসিন খান, 1.5 মাস পরে আবার আসুন চেক আপ করতে। তোর বাবা ওখানে কিন্তু লিখে নিয়েছে যে 1.5 মাস পরে যে ডেটটা দিয়েছে সেই ডেটটা, কারণ ওখানে যদি ছুটি না দেয় ওকে আবার, তাহলে তখন দেখিয়ে আবার ছুটিটা নেবে। তো চোখের কিন্তু এই অবস্থা, মানে ও আমাকে যেরকম বললো আমি সেটাই তোমাদের বললাম, সঙ্গে থাকলে আমি বুঝতে পারতাম। আর 1.5 মাস পর যখন যাবে তখন তো আমি অবশ্যই সাথে করে যাব, কারণ ও না অত কথা মানে গুছিয়ে যে বলতে হয় না, সেটা বলে না, মানে একা থাকলে অনেকে দেখবে নার্ভাস হয়ে যায়, ওর সেরকমটাই কিছুটা একটা আমার মন বলে ও হয়েছিল। আমি সাথে নেই তো, আর আমার মন বলে কি সেই মায়েদের মতন যে ও ঠিক করে বলেছে তো, আমি জিজ্ঞাসাও করি তুমি ঠিক করে বলেছো তো, তুমি এটা বলেছো তো, ওটা বলেছো তো, আমাকে বলছে আমি ভুলে গেছি। ধুর, আমার অত কিছু মনে পড়ে না তখন। তো যাই হোক, আমি সাথে থাকলে মনে হচ্ছে যেন আমি মানে ভালোভাবে তোমাদেরকে বলতে পারতাম কি কি সমস্যা। যাই হোক বন্ধুরা, কি হয় আপডেট তোমাদের দেব। আর চোখের আই ড্রপও কিন্তু একটা দিয়েছে, আর ঘুমোনের ওষুধ দিয়েছে। জানো তো, আমার হাজব্যান্ডও বলছে নাকি ওকে বলেছে ঘুম কম হয়, তার জন্য আমাকে ঘুমেরও মেডিসিন দিয়েছে, তবে খুব কম পাওয়ারের। খেয়েছে, ওর ঘুমের ওষুধ খেয়েও না, মানে কাল রাতে খেয়েছিল, সকালবেলা দেখলাম রাত থাকতে উঠেই কিন্তু বসে আছে। আমাকে বাজার দিয়ে ও তো দিয়ে গেল, তারপরে কিন্তু চলে গেছিলো কি মোবাইলের কাজ করতে। আর আসার সময় দেখো, গরমের মধ্যে ডাব খাওয়া কিন্তু খুবই ভালো। তোমাদের ওখানে ডাবের কীরকম দাম আছে? আমাদের এখানে কিন্তু ডাব আছে বিভিন্ন রেঞ্জের, এগুলো 70 টাকা করে। আর এই দেখো, আমার হচ্ছে প্রেশারের ওষুধ। প্রেশারের ওষুধ আমাকে কিন্তু ডক্টর পাল্টে দিয়েছে। এবার যে গিয়েছিলাম না, কিছুতেই প্রেশারের ওষুধ খেয়ে কিন্তু আমার প্রেশার নাপছিলই না। তো যাই হোক, এখন আমি রান্নায় চলে আসলাম আলু ফুলকপি দিয়ে। ওর বাবা যেই দেখেছে আমি আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করছি, পছন্দ করে না, বলছে ফুলকপি দিয়ে করছো। আমি বললাম হ্যাঁ, আমি তো ভাবলাম তুমি খুশি হবে। বলছে না, ভাল লাগে না ফুলকপি দিয়ে খেতে। আমি বললাম যাই হোক, করে ফেললাম, আর করবো না। মানে ফুলকপি আমি আর কিনবই না। এরকম যেন ফুলকপি দিয়ে রান্না করছিলাম না, ভাপিয়ে ফেলে দিয়েছি, তারপরেও কিন্তু কেমন একটা যেন গন্ধ গন্ধ লাগছিলো, মানে ভালো লাগছিলো না ওই স্মেলটা আর কি। তো যাই হোক, তবুও করলাম। আর এই হচ্ছে নোটে শাক, অনেকটাই হয়েছে না নোটে শাক, তবে এই নোটে শাকের থেকে আগের দিনের যেটা রান্না করছিলাম সেটা কিন্তু বেশি ভালো ছিল। আর থোড় ভাজা, একটু পেঁয়াজও দিইনি, ভাবলাম একটু পেঁয়াজ দিলে ভালো হতো। যাই হোক, শুধু কাঁচা লঙ্কা চিড়ে করেছি, আর আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। এখন যাব আমি স্নানে, স্নান করে পুজো দিয়ে এসে তারপরে খাবো। আর বন্ধুরা, সকাল থেকে একদম কি বলো তো, তোমাদের সাথে আমি অনেকটা শেয়ার করছি, তো সারাদিনটাই শেয়ার করব, কিন্তু সারাদিন শেয়ার করলে না প্রচুর বড় ব্লগ হয়ে যাবে, সেই জন্য ভেবেছি আর একটা পার্টে দেখাবো আমি এরপর থেকে কী কী করছি। আর এখন ঘরটাকে ঠান্ডা চিল করে রাখি, ওর বাবা আসবে একটু পরে। তো আজকের মতন বন্ধুরা আমি এই পর্যন্তই রাখছি, দেখা হবে এর পরের পার্টে।
টাটা।